বাবা ডেকেছিলে আমায়, আসবো? ইভানকে ডাকতে পাঠিয়ে অতীতের ভাবনায় ডুব দিয়েছিলেন জাহিদ সাহেব। ইভানের ডাকে সেই ঘোর কাটতেই বললেন, এসো। ইভান এসে বেডের পাশে রাখা টুলটা টেনে বসলো। বাবার দিকে শান্ত দৃষ্টি বুলিয়ে বলল, শরীর কেমন যাচ্ছে তোমার? পরীক্ষার যাবে কদিন খোঁজ নেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ, এই যাচ্ছে ভালো। কিছু সময় দুদিকে নীরবতা চলল। ইভানের নীরবতা বুঝে জাহিদ সাহেব মুখ খুললেন। পড়াশোনা তো আপাতত শেষ, এখন কি করতে চাইছো? এবার অফিসে বসার চিন্তা ভাবনা করলে ভালো হয় না? জানা ছিল ইভানের বাবা এমনই বিষয় নিয়ে কথা বলবেন বলে তাকে জরুরি তলবটা করেছেন। ইভানের শান্ত নজরটা এবার দৃঢ় নজরে পরিণত হলো। নির্বিকার গলায় বলল, যাকে দায়িত্বটা দিয়েছো তাকেই সেই দায়িত্বটা সামলিয়ে নিতে দাও। আমি মনে করি অফিসে বিশেষ প্রয়োজন নেই আমার। প্রয়োজন যার সে তো সবটা সামলিয়ে আসছে, সামলিয়ে চলছে, তো নিচ্ছেও। তবে সেখানে আমার বিশেষ প্রয়োজনটা কোথায় দেখছি না তো আমি। ইভানের কথাগুলো খারাপ নয়, তবে যাকে নিয়ে ইভান বাক্যগুলো ব্যবহার করলো সেই সম্বোধনহীন বাক্যগুলো ঠিক মেনে নিতে পারলেন না জাহিদ সাহেব। কিছুটা কঠিন গলায় বললেন, ছেলেটাতে তোমার সমস্যা কোথায় ইভান? কেন তার বিষয় এলে সবসময় এহেন কথাবার্তা বলে চলো? দু ভাই তোমরা, অথচ বড় ভাইয়ের বিষয়ে আচরণ কথাবার্তা এ কিরূপ ভঙ্গিমা ইভান? আমি তো ভেবেছিলাম সে বয়সে বুদ্ধি বিবেক বিবেচনায় অপরিপক্কতা ছিল বলে অবুঝপনা করেছ। তবে আশা রেখেছিলাম বয়সের সাথে সাথে ম্যাচুরিটি বাড়বে, সে অপরিপক্ক বুদ্ধি বিবেচনা পরিপক্কতা আসবে। কিন্তু তুমি তো সবকিছু দেখেও তোমার বিবেক বিবেচনার দুয়ারে নিজের ইচ্ছেতেই বন্ধ রাখলে কেন ইভান? কারণটা তো তোমাদের জানা। তোমাদের প্রায়োরিটি প্রথমে সব সময় সে, আর ভালোবাসো বেশি তোমরা তাকে। মা হওয়ার প্রথম অনুভূতিটা না হয় তার মাধ্যমে অনুভব করেছিল মা। মাকে না হয় মা সেই প্রথম ডেকেছিল, তাই মায়ের তাকে প্রায়োরিটি দেওয়া। বেশি ভালোবাসার কারণ রয়েছে, কিন্তু তোমাকে তো বাবা বলে প্রথম ডেকেছিলাম আমি। তবে কেন মায়ের মতো তুমিও দাদা ভাইকে বেশি প্রায়োরিটি দাও, বেশি ভালোবাসো? তোমাকেও দাদা ভাইয়ের মতো ভালোবাসো না কেন? এটা তোমার অত্যন্ত খুব বাজে ও ভুল ধারণা ইভান। আমি যা মনে করেছিলাম বয়স বাড়ার সাথে সাথে শুধরে যাবে তুমি, কিন্তু তুমি সেই বাজে ধারণাই মনে পুষে রেখেছ। তবে আমি বলতে বাধ্য হচ্ছি, তোমাদের যদি মনে হয় যে আমি নিভানকে তোমাদের চেয়ে বেশি প্রায়োরিটি দিই, বেশি ভালোবাসি, তবে হ্যাঁ তাই। প্রথম কারণটা, সে আমাকে বাবা না ডাকলেও আমার প্রথম সন্তান সে। আর দ্বিতীয় কারণটা তোমাদের চোখে দেখা এবং জানা সত্ত্বেও ও যদি আমার মুখ থেকে শোনার ইচ্ছে হয় তবে শোনো। তোমার দাদি চাচিদের আর ফুফুদের ভাষ্য মতে আমার স্ত্রীর প্রথম ঘরে সন্তান নিয়ে বেশি মাতামাতি করি, আর আমার সন্তানদের দাবি হলো তাদের বড় ভাইকে আমি সবসময় প্রায়োরিটি বেশি দিই, বেশি ভালোবাসি। কেন? অর্ধাঙ্গিনীর সন্তানকে যদি নিজের ভাবা, যদি নিজের মাতামাতি হয়, তবে সেটা মাতামাতি। এই কথাগুলো কখনো আমি আমলে নিইনি, গুরুত্বপূর্ণ মনে করিনি, তাই তা নিয়ে অযথা তর্ক বিতর্কে জড়াইনি। কিন্তু নিভান, ওর দোষটা কোথায় ছিল বলতো? বাচ্চা বয়সে বাবা হারা হয়ে যাওয়াটা, নাকি তার স্বভাবে ব্যবহারে তার প্রতি টান ভালোবাসা অনুভব করা? নিভান যখন এ বাড়িতে এলো তুমি ছিলে তখন। তবে শুনে দেখো তো, ওর কোনো প্রকার অসঙ্গতি আচার ব্যবহার কারণ নজরে কখনো পড়েছে কিনা? ওইটুকু ছেলে এ বাড়িতে কারো কাছে কোনো জিনিসের আবদার অযথা বায়না করেছে কিনা? এমনকি আমার কাছেও না, আর না তোমার মায়ের কাছে। তোমার মা বারবার তার প্রয়োজন বুঝতে পেরে তবে তাকে প্রয়োজনীয় জিনিসই দিতেন। সেই ছেলেটাকে ভালো না বেসে থাকতে বলছো? তোমার মাকে বিয়ে করার পর নিভানকে কিন্তু তোমার নানুমণিরা নিজের কাছে রাখতে চেয়েছিল, তার মাথার উপর ছাদের কিন্তু অভাব ছিল না। কিন্তু আমি চাইনি ওরকম একটা শান্ত নিষ্পাপ বাচ্চার মা ছাড়া থাকুক, মা ছাড়া বেড়ে উঠুক, মা থেকে দূরে থাকুক। তাতে যদি তোমাদের আমার তোমাদের প্রাপ্য ভালোবাসা না দেওয়ার অপরাধী মনে হয়,
আমি তবে অপরাধী। শাস্তি দিও বাবাকে, বাবা মাথা পেতে নিবে। কি করার আছে? আর তাকে প্রায়োরিটি দেওয়ার কথা বলছো? আমি যখন সুস্থ ছিলাম সবাই আমাকে গ্রহ করত, মানত, কিন্তু যে আমি অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে পড়লাম, আমার ব্যবসা ধসে পড়তে শুরু করলো, তোমার চাচারা নিজেদের টল্লি গুছিয়ে কেটে পড়লো। পিছে ফিরে তাকিয়ে দেখার প্রয়োজন মনে করলো না আমি তাদের রক্তের সম্পর্কিত ভাই বেঁচে আছে নাকি মরে গেছি। অথচ বাবা মারা যাওয়া ভাই বোনদের নিজ শরীরে যত্ন নেওয়ার মতো লালিত পালিত করেছি। যদিও সেটা আমার তাদের প্রতি হক ছিল, কথাগুলো বলা উচিত নয়, তবে আমিও একজন রক্তে মাংসে মানুষ। তাদের গুছিয়ে নেওয়া সম্পদ সব আমার পরিশ্রমেরই ছিল। যদিও পিতার সম্পত্তির অধিকার সবার সমান, তবুও সেখানে কঠিন হাড়ভাঙ্গা শ্রম খাটানো ছিল আমার। কোনো কিছুর থেকে তাদের আমি চুল পরিমাণ বঞ্চিত করিনি। তবে তারা কি করলো? বিবেকহীন আর মনুষ্যত্বহীনের পরিচয় দিল। আমি অসুস্থ দেখে স্বার্থপরের মতো নিজেদের নিয়ে চলে গেল। সেই ধসে পড়া ব্যবসাটাকে নিজের কেরিয়ারের কথা বাদ দিয়ে হাল ধরল সেই ছেলেটা। তোমার বাবার ছেলে নয়, শুধু তোমার ওই মায়ের ছেলেটা। তোমার চিন্তাধারায় যে তোমাদের সৎ ভাই, আর তাকে প্রায়োরিটি লিস্টে প্রথমে রাখা আমার অন্যায় বলছো? বাবা, ছোটবেলায় অন্যের কথায় প্রভাবিত হয়ে আবেগপ্রবণ হয়ে যে বিবেকহীন কথাগুলো বলেছে যত বড় হতে শুরু করলো, নজর খুলল, বিবেক পাল্টাতে শুরু করলো। ইভান বুঝতে পারল সে এতদিন কার বিরুদ্ধে অহেতুক অভিযোগনামা করে এসেছে। তবে তখন দুই ভাইয়ের সম্পর্কে এত দূরত্ব চলে এসেছিল। ইগোর কারণে সেই দূরত্বটার ঘুচিয়ে ওঠা হয়নি। তাই বলে বাবার মুখে উচ্চারিত সৎ ভাই নামক সম্পর্কটার নাম দিয়ে দাদা ভাইকে কখনো ভাবেনি, দেখেনি সে। এত নিচু মন মানসিকতা তার আগেও ছিল না, আর এখন মাথা নিচু করে নিল ইভান। ফের বলল, আমি কিন্তু কখনো দাদাভাইকে সেই নজরে দেখিনি বাবা। আমার বরাবর অভিযোগ ছিল তোমাদের দাদাভাইকে বেশি ভালোবাসা নিয়ে, প্রায়োরিটি দেয়া নিয়ে। তাই বলে এরকম কথা বলতে পারলে তুমি? তুমি বলনি, কিন্তু তোমার আগের আচার ব্যবহার আর এখনো বলা কথাবার্তাগুলোতে সেরকম ইঙ্গিত দিচ্ছে। তা না হলে একটা বিবেকবান সুশিক্ষিত ছেলে হয়ে এখনো ওইসব উল্টাপাল্টা কথাবার্তা বলো কি করে? চোখে দেখে শুনে ভাবনাতেও আসে কি করে তোমার? তার আচরণের কখনো মনে হয়েছে যে তোমরা তার আপন ভাই বোন নও? এবারের কেউ তার রক্তের সম্পর্কিত নয়। সেই ধসে পড়া ব্যবসাটা পুনরায় দাঁড় করাতে কি পরিমাণ ধৈর্য কষ্ট করা লেগেছে তুমি কি জানো? ব্যবসায় ঢুকে দেখো, এখন সাজানো গোছানো সব, তবুও বুঝতে পারবে কত নিষ্ঠুরতার সাথে কাজ করলে যে সম্মান পরিচয়ের সাথে চলতে ফিরতে পারছো তা কত কষ্টে অর্জিত করা হয়, আর সেখানে নিজের পরিশ্রমটা কি পরিমাণে ঢালতে হয় তা না হয় নিজের ছোট চাচুকে জিজ্ঞেস করে দেখো। কখনো সে নিভানের সিদ্ধান্তের উপর একটা কথাও বাড়ায় না কেন? আমাদের প্রায়োরিটিতে সে প্রথমে থাকে কেন? তার সিদ্ধান্তকে বিনা বাক্যে মেনে নেওয়া হয়। কথা শেষ করতেই বেডের হেডে মাথা এলিয়ে দিলেন জাহিদ সাহেব। ছেলেমেয়েদের সাথে কখনো জোর গলায় বা উত্তেজিত হয়ে কথা বলেন না তিনি। বরাবরই শান্তভাবে বুঝিয়ে কথা বলতে পছন্দ করেন। তবে আজ পারলেন না, কারণটা হয়তো নিজের অসুস্থতা। সময় নিয়ে নিজেকে শান্ত করলেন। ফের ধীর কণ্ঠে বললেন, আমার ছেলে হয়ে তোমাকে এই কথাগুলো কখনো বুঝতে হবে এটা তোমার থেকে আশা করে নিভান। আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, তবে কি বলতো, আমার সন্তান হলে কিভাবে গুণটা হয়তো চাচাদের মতো। কথা শেষ করতে চাইলেন না জাহিদ সাহেব, চোখ বুজে নিলেন। ইভানও এবার আশ্চর্য হয়ে বাবার মুখের দিকে চাইল। তাকিয়ে নিয়ে বাবার ধারণা এতটাও নিম্নে চলে গেছে। কথা বাড়ালো না ইভান। রাগ হলো, ক্ষোভ হলো, তবে কার প্রতি তার জানা নেই। উঠে দাঁড়ালো সে। দরজা মুখো হতে গিয়ে দেখলো অসহায় নজরে একজন মা দাঁড়িয়ে আছে। হয়তো বা তাদের বাবা ছেলের আলাপনটা শুনেছে। ভালো মন্দ কথা বলতে চেয়েও হয়তো পক্ষ নেওয়ার ভয়ে কথা বলেনি। সেই পক্ষপাতে বড় ছেলে অভিযোগ না জানালেও ছোট ছেলে অভিযোগ জানাতে ভুলবে না। নজর সরিয়ে ফের বাবার বন্ধ হয়ে চোখে মুখে দুই তাকালো ইভান। দৃঢ় গলায় বলল, আমি ভালো ছেলে হতে চাই না,
তাই আমার পক্ষেও অফিসে বসা সম্ভব নয়। আর মনে হয় না সেই দক্ষতা আছে আমার। দক্ষতা অর্জন করতে চাইও না আমি। তাতে যদি আমাকে সেখানের সকল অর্থের অধিকার ভোগবিলাস থেকে বঞ্চিত হতে হয়, অসুবিধা নেই আমার। যাদের সাথে মানসিকতার তুলনা করলে এতটা নিচু মানসিকতাও আমার নয়। যদিও আমি ভালো ছেলে নয়, তবুও বাবার রক্ত আলাদা হলেও একই মায়ের পেট থেকে আমাদের জন্ম। দুজন মানুষ আলাদা হতেই পারি, তবে মানসিকতার শিক্ষাটা দুজনেই মায়ের থেকে পাওয়া। আর আমার মায়ের মানসিকতার শিক্ষা কখনো নিচু নয়, হতে পারে না। হলো ইভান ফের বলল, আমি সামনে বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি জব করতে চাই। আর তুমি আমাকে যাই বলো, কখনো অফিসে বসবো না। আর সেখানের কোনো লেনদেন বা সিদ্ধান্তে আমি কখনো নিজেকে জাহির করতে চাই না, করবও না। নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়ে চলে গেল ইভান। দরজা মারানোর আগে মায়ের শান্ত মুখের দিকে একবার তাকিয়ে যেতে ভুলল না। বাবার বুঝে নেওয়া নজর আর মায়ের শান্ত চাহনি বুকের ভেতরে তীব্র ব্যথা ছড়িয়ে দিয়েছে। সেটা মনের মধ্যে সংবরণ করে বড় বড় পা ফেলে চলে গেল সে। সুন্দর একটা ঝলমলে বিকাল, অথচ ইভানের মনটা সেই সুন্দর বিকালটার মতোই ঝলমলে নেই। সেখানে হয়ে আছে আমাবস্যার রাতের মতো ঘুটঘুটে অন্ধকার। বাবা এখনো এরূপ আচরণে এর আগে কখনো তার সাথে কথা বলেনি, কিন্তু আজ মন খারাপ নিয়ে ছাদে উঠল ইভান। আকাশের দিকে তাকিয়ে ঘন ঘন দীর্ঘশ্বাসই ফেলল সে। মন যেটা চায় মুখ কেন সেটা প্রকাশে অক্ষম জানায়। এ কেমন স্বভাবে পুরুষ জাতিকে সৃষ্টি করেছেন প্রভু। অতি খুশিতেই খিলখিলিয়ে হাসতে নেই, অতি দুঃখ কষ্টে শোক তাপেও কাঁদতে নেই। পকেটে দুহাত গুজে স্থির নজরে আকাশের দিকে তাকিয়ে রইলাম নিভান। পাশে এসে কাউকে দাঁড়াতেই সেদিকে এক নজর তাকিয়ে মৃদু হাসলো। বুঝলো ছেলেটাকে কে পাঠিয়েছে। হঠাৎ মন চঞ্চল হয়ে উঠল। ছোট দাদা ভাই, তোমার মন খুব খারাপ? নাফিমের উত্তর না দিয়ে ঘুরে দাঁড়িয়ে হঠাৎই ওয়ালে উঠে বসলো ইভান। সেটা দেখে চোখে মোটা মোটা করে নাফিম বলল, এই কি করছো দাদা ভাই? পড়ে যাবে তো। আর বড় দাদা ভাই দেখলে কিন্তু খুব বকে দেবে। তোর বড় দাদা ভাইকে আমি ভয় পাই নাকি? তোকে এখানে কে পাঠিয়েছে বলতো? তোর বড় দাদা ভাই নয় তো? কি উত্তর দেবে? তাকে যে পাঠিয়েছে সে তো বারবার করে তার নামটা বলতে নিষেধ করে দিয়েছে, আর তার নিষেধ তো মানতেই হবে। তবে কি বলবে এখন? নাফিম তো মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে বারবার ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা স্বরূপ ইশারা করলো ইভান। সেটা দেখে আমতা আমতা করলো নাফিম। তা দেখে হেসে দিয়ে ইভান বলল, যা তো পিচ্ছু, আমার গিটারটা নিয়ে আয় তো, একটু গান গাই। তোর প্রশ্ন মতে সত্যিই আমার মনটা একটু একটু খারাপ, তাই মনটা একটু ভালো করি। যা নিয়ে আয়। ছোট দাদা ভাইয়ের গলা দুর্দান্ত। ছুট লাগালো নাফিম। মিনিট পার হলো না, গিটার এনে হাজির হলো সে। গিটার হাতে পেতে ধপ করে নিচে নামলো ইভান। পশ্চিম আকাশে তাকালো। সূর্যের তীর্যক রশ্মিটা কমে গিয়ে পশ্চিম আকাশে হেলে পড়েছে। তার নিভে আসা রূপটা প্রকৃতিকে অপরূপ সৌন্দর্যে মনোহরিত করেছে। গিটারের টুংটাং শব্দ তুলল ইভান। ফের চোখ বন্ধ করে গলা ছেড়ে গাইতে শুরু করলো। গানের মধ্যেও চোখ বুজে ইভান অনুভব করতে পারল নাফিম বাদেও তার অন্য পাশে কেউ এসে দাঁড়িয়েছে। হাতে কফির মগ, কফির গন্ধে ঠোঁটের কোণ প্রসারিত হলো। মুখের হাসিটা আরও একটু চওড়া ও গলার স্বরটা এবার আরও উগড়ে দিল। খুঁজে ফিরি তারই ছবি, অন্ধ মোহে ভাসি রুবি। গানের কলিটা শুরু করতেই আপনা আপনি চোখ বন্ধ হয়ে গেল নিভানের। বদ্ধ চোখ ভেসে উঠল সেই ক্রন্দনরত মায়াবী আখিজোড়া। ভুলতে চেয়েও আরো যেন জেকে ধরেছে এই চোখ জোড়া তাকে। চোখ বন্ধ করলেই যেন ক্রন্দনরত চোখ জোড়া তাকে ভৎসনা করে বলছে, যত যাই করো আমার থেকে তোমার ছুটকারা নেই নিস্তার। নেই মানে কোনো মতেই নেই। চোখ খুলল ইভানের মুখের দিকে তাকালো। ছেলেটা এখনো চোখ বন্ধ করে গেয়ে চলেছে। কি দুর্দান্ত তার গলার স্বর। চোখ ঘুরিয়ে ওয়ালের উপরে রাখা কফিটার উপর নজর ফেলল। কফিটা ঠান্ডা হাতে বসেছে। খাবে না নাকি? আর ঠান্ডা হলেও কি বাসি হলেও ইভান ঠিকই খেয়ে নিবে। গান শেষ করেও চোখ খুলল না ইভান। তার পাশে দাঁড়ানো মানুষটার সাথে গলায় গলায় ভাবনা থাকলেও মন খুলে কথা না বললেও মানুষটার পাশে এসে দাঁড়ালে অদ্ভুত মনোশান্তি অনুভব হয় বাবার পরে তার আরও একটা ছায়া দেওয়ার জন্য বটবৃক্ষ আছে। যতই তার সাথে আড়ষ্টতার সম্পর্ক থাকুক না কেন, সে মানুষটা সবসময় তার ছায়া হয়ে রয়েছে, থাকবেও। চোখ খুলল ইভান, তবে ভুলেও আশেপাশে তাকালো না। ঠান্ডা হয়ে যাওয়া কফির মগটা হাতে নিয়ে এক চুমুকে সেটা শেষ করে ফেলল।
কপাল কুঁচকে সেটা দেখে আবারও সামনের দিকে নজর দিল নিভান। কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে বলল, লাইফটা তোমার, বয়সের ম্যাচুরিটিটাও হয়ে গেছে হয়তো, তাই তোমার লাইফের বিশেষ সিদ্ধান্তগুলো তোমার নেওয়া যথার্থ। বাবা মা কখনো সন্তানদের জন্য ভুল ডিসিশন নিতে পারে না। হয়তো সময় চক্রান্তে কিছু সময় সেই ডিসিশন ভুল হয়ে যায়, এটা আমার একান্ত ধারণা। তবে তোমার নেওয়া ডিসিশন যে ভুল এটা আমি বলছি না, শুধু বলতে চাইছি তাদের দিকটাও একবার ভেবে দেখা উচিত। আমি তোমার স্বপ্ন পূরণ বা ইচ্ছার সাথে কোনো কম্প্রোমাইজ করতে বলছি না, তবে তাদেরকে শান্তভাবে বুঝিয়েও ডিসিশন নেওয়া যায়। তোমার ডিসিশনের মতেই যথার্থ উচিত। সামনের দিকে নিটল দৃষ্টিতে তাকিয়ে আছে ইভান, তবে তার কান সজাগ বড় দাদা ভাইয়ের উপদেশমূলক বাণীতে। সেদিকে এক পলক তাকিয়ে নিচে যাওয়ার জন্য পিছে মুড়ল নিভান। 2 কদম সামনে এগিয়ে ফের দাঁড়ালো সে। এবার দৃঢ় নজর ফেলল ইভানের সশরীরে। তখনও ইভানের নজর সামনে স্থির। নিভান সেটা খেয়াল করে বলল, তড়িৎ গতিতে পিছে ফিরল ইভান। ততক্ষণে পা চালিয়ে সামনে এগিয়ে চলেছে নিভান। ঠোঁটের করে হাসি ফুটল ইভানের। গলা চড়িয়ে নিভানকে উদ্দেশ্য করে বলল, আই হেট ইউ দাদা ভাই। আই হেট ইউ টু। ছাদের দরজার পানে যেতে ইভানের বলা বাক্যগুলো কানে পৌঁছালো নিভানের। তবুও পিছে মুড়ল না সে। তবে উত্তরস্বরূপ একই বাক্যগুলো ইভানের দিকে ছুড়ে দিয়ে যেতে মোটেও কার্পণ্য করল না সে। মেয়েটার সাথে লোক দেখানোর সম্পর্কে জড়িয়েছিল ইভান, কারণ যেটা ছিল সেটাতে সাকসেসফুল হয়েছে সে। মুখের হাসি চওড়া হলো তার। সেই খুশিতে হঠাৎই ছাদের কোনায় লুকিয়ে থাকা মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, গান শুনবে ফুলকৌরি? চমকে উঠল কৌরি। নাফিমকে ছাদের দিকে আসতে দেখে সে ছাদে এসেছিল। এসে দেখে ইভানও আছে, তাই চলে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল। হঠাৎই সেই ভয়ঙ্কর গলার মানুষটার ছায়া ছাদের দরজায় পড়তে দেখে ছেলে মানুষই করে ফেলেছে। ওনাকে পাশ কাটিয়ে ভদ্রমেয়ের মতো চলে যাওয়া যেত, কেননা কোনো কারণ ছাড়া তো আর কিছু বলতেন না তিনি। তবে পা বাড়িয়েও মনের শঙ্কায় যেতে পারেনি সে। গা কেমন কাটা দিয়ে উঠেছিল তার, তাই ছাদের অন্য পাশে চুপটি করে দাঁড়িয়েছিল। দরজামুখো হয়ে মানুষটা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকার কারণে পরবর্তীতেও যেতে পারেনি। তবে সেই মানুষটার নজরে পড়ল না। এই মানুষটার নজরে পড়ে গেল সে। লোকটা তো সাংঘাতিক। কৌড়ির ভাবনার মাঝেই তার সামনে এসে দাঁড়ালো ইভান। ফের উচ্ছল কণ্ঠে বলল, আমার মনটা আজ খুব খুব ভালো, চলো তোমাকে আরেকটা গান শোনাই। কৌড়ি কিছু বলতে যাবে তার আগে ছাদের অন্য প্রান্ত থেকে নাফিম দৌড়ে এসে ইভানকে উদ্দেশ্য করে বলল, একটু আগে তুমি না বললে তোমার মন খারাপ, এখন বলছো মনটা খুব ভালো? একটু আগে খারাপ ছিল, কিন্তু এখন মনটা ওই ঝকঝকা আকাশের মতো রিফ্রেশ হয়ে গেছে রে পিচ্চু। একটা মানুষ তাকে তার গার্লফ্রেন্ড থেকে ব্রেকআপে নিমন্ত্রণ দিয়ে গেল, অথচ সেই মানুষটা বলছে তার মন ভীষণ ভালো এখন। একটু আগে দুভাই যে শব্দগুলো একে অপরের ক্ষেত্রে প্রয়োগ করলো, তারপরে ছেলেটা বলছে তার মন ভীষণ ভালো। কি অদ্ভুত ছেলের বাবা! 2 ভাই একে অপরের থেকে কেউ কম না, দুটোই অদ্ভুত। কৌড়ির ফের ভাবনার মাঝে নাফিম বলল, বড় দাদা ভাই তোমাকে কথাগুলো বকা দেওয়ার কথা শুনিয়ে গেল, তারপরও তোমার মন ভালো হয়ে গেছে বলছো? তারপর তো মনটা ভালো হয়ে গেল রে পিচ্চু, ও তুই বুঝবি না। সত্যি নাফিম বুঝল না, তবে ইভানের কঠিন কঠিন কথার মধ্যে আর যেতে চাইল না। তাই কৌড়িকে উদ্দেশ্য করে বলল, এই ফুলকৌরি, তুমি কখন ছাদে এলে? চলো বাগানের ওদিকে যাই। সুযোগটা চাইছিল কৌড়ি। ইতিমধ্যে নাফিম কৌড়ির হাত ধরেছে। নাফিমের সাথে যেতে উদ্যত হতেই ইভান বলল, কি ব্যাপার বলো তো ফুলকৌরি, তুমি দাদা ভাইকে দেখে এরকম পালাই পালাই খেলছো কেন? সকালেও দেখলাম দাদা ভাইকে দেখে পালাতে, এখনো ভয়ে নাকি সামথিং সামথিং, কোনটা? শেষের কথাগুলো ঘন ঘন ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো ইভান। কৌড়ি আশ্চর্য হয়ে তাকিয়ে রইল ইভানের মুখের দিকে। এই ছেলে কি করে বুঝলো সে ওই লোকটাকে দেখে পালাই পালাই করছে, আর তার গতিবিধিও লক্ষ্য করছে ছেলেটা? তবে ভয় তো অবশ্যই, কিন্তু সামথিং সামথিং মানেটা কি? অচেনা একটা ছেলের সাথে তর্ক বিতর্ক করা ঠিক মনে হলো না বলে পাল্টা প্রশ্ন করতে পারল না কৌড়ি। ইভান ফের ভ্রু নাচাতেই বলল, তুমি দাদা ভাইকে ভয় পেতে শুরু করেছো? নাফিমের কথায় অসহায় নজরে তার পানে চাইল কৌড়ি। সেটা দেখে নাফিম একগাল হেসে দিয়ে বলল, এটা কোনো ব্যাপার না, সবাই দাদা ভাইকে একটু ভয় পায়, তাতে তোমার ভয় পাওয়াটা মোটেই দোষের নয়, চলো। কৌড়ির হাত ধরে চলে নিয়ে গেল নাফিম। ইভানও আর কথা বাড়াতে চাইল না বলে। তবে কৌড়ির যাবার পথে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে বলল, মাকে একটা সুপরামর্শ দেওয়া উচিত। সময়টা সকালবেলা, বাড়ির ছেলেমেয়েগুলো খেয়ে দিয়ে যে যার সময় মতো স্কুলে চলে গেছে। আজকে জাহিদ সাহেবের সপ্তাহে চেক আপ করার দিন, তাই নিহারিকা বেগম ওনাকে নিয়ে হসপিটালে গেছেন। ফাতেমা বেগম খাবারটা আজ রুমে খেয়েছেন। শান্তনা রহমানের শরীরটা খারাপ থাকে, এখনো শুয়ে আছেন। বাড়িটা আপাতত নিরিবিলি। ডাইনিং টেবিলের মধ্যবর্তী একটা চেয়ারে বসে চুপচাপ খাবার খাচ্ছে কৌড়ি।
সে আর রানী সাহেবা ছাড়া আপাতত নিচে কেউ নেই। সে ডাইনিংয়ে খাচ্ছে আর রানী সাহেবা রান্নাঘরে টুকটাক কাজ করে চলেছে। খাবার মধ্যে কৌরির হঠাৎই মনে হলো তার অপর পাশের সামনে চেয়ারটা এসে কেউ বসেছে। একটা কড়া মিষ্টি সুবাস নাকে এসে ঠেকতে কিছুটা হলেও অনুভব করতে পারলো মানুষটাকে। হঠাৎই খাবার গলায় আটকে গেল কৌরির। ভুলেও মুখ উঁচু করে তাকালো না সে। তবে গলায় আটকে থাকা খাবারটা বিষমে পরিণত হলো সামনে বসা মানুষটার গম্ভীর গলার স্বরে। রানী সাহেবা, আমাকে 1 কাপ কফি দিয়েন তো। ব্যাস, সামান্য এক লাইনের স্বাভাবিক কথা। কৌরির বিষম লাগার কারণ না হলেও ভয়ে হোক বা সংকোচে বিষম লেগে গেল তার। তবুও মাথা উঁচু করল না, মাথা নিচু রেখেই কর্কশ কেসে গেল। আশ্চর্য হয়ে মাথা নিচু করে থাকা মেয়েটার দিকে তাকিয়ে রইল নিভান। ড্রয়িং রুম থেকে ডাইনিং টেবিলে ফাঁকা দেখে সে ডাইনিং এর দিকে এসেছিল। তখন কৌরিকে খেয়াল না করলেও কাছে আসতেই বুঝতে পেরেছিল চুপচাপ নিঃশব্দে একটা মেয়ে ডাইনিং এ বসে খাচ্ছে। সেটা দেখে চলে যেতে চেয়েছিল, তবে বিষয়টা কেমন দেখায় তাই আর চলে যায়নি। নিঃশব্দে এসে ডাইনিং এ বসেছে, আর মেয়েটাও তো স্বাভাবিকভাবেই খাচ্ছিল। তবে হঠাৎ কি এমন হলো যে বিষম খেতে হলো? খাওয়ার ধরনও তো তাড়াহুড়ো নয়, আস্তে আস্তে। তবে বিষম খাওয়ার কারণ কি? রানী সাহেবা, জলদি আসুন। কৌরির বিষম কানে যেতেই ডাইনিংয়ে আসছিল রানী। শুধু ভীমের ফেনাতে ভরা হাতটা ধুতে যেটুকু সময় লেগেছে তার আগেই নিভানের ডাকে ছুটে এলো সে। রানী কাছে আসতেই পানি ভর্তি গ্লাসটা তার দিকে এগিয়ে দিল নিভান। ফের বলল, পানি খেতে দিন তাকে। আগের দিনের মতো হয়নি। অল্পতেই বিষম ছেড়ে গেল কৌরির। তবে বিষম লাগায় গলা বুক জ্বলে যাওয়ার সাথে সাথে চোখ দিয়ে অনর্গল পানিও বের হয়ে গেল তার। মুখ উঁচু করে পানি খেতে গিয়ে সেই নজরে একবার নজর পড়ল নিভানের। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল কৌরি। পানি খেয়ে নিজেকে ধাতস্থ করলো, সঙ্গে মনে মনে নিজের প্রতি নিজেই বিরক্ত হলো। কারো গলার স্বর গম্ভীর হতেই পারে, তার জন্য বিষম খাওয়ার কোনো মানে হয়? গম্ভীর গলার স্বর তো তার বাবারও ছিল, তবে এতটাও ভয়ঙ্কর নয়। কৌরির বিষম ছেড়ে দিতে রানী সাহেবা ফের রান্নাঘরে যেতে উদ্যোগী হলেন। নিবান বাবা, আমি চুলায় দুধ বসিয়ে দিয়ে এসেছি, 1 মিনিট দেরি করো, তোমার কফি দিচ্ছি। হঠাৎই কফি খাওয়ার মুডটা যেন নষ্ট হয়ে গেল নিভানের। বলল, আপাতত লাগবে না। আপনি কি যেন করছিলেন সেটা দিয়ে মনোযোগ দিন। কৌরি মাথা নিচু করে চুপচাপ বসে আছে। সেদিকে এক পল শান্ত নজর ফেলে চলে গেল নিভান। সেদিকে আর চোখে একবার তাকে এতক্ষণে চেপে রাখা শ্বাস প্রশ্বাস বুকে হাত দিয়ে জোরে সরে ছেড়ে দিল কৌরি। খেতে আর ইচ্ছে করলো না। হঠাৎ করে ডাইনিংয়ে উদয় হলো ইভান। সে এত সময় সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে ডাইনিংয়ের চিত্র দেখছে, তাই বসতে বসতে বলল, আজ বিষমও উঠে গেল দাদাভাইকে দেখে। লক্ষণ কিন্তু মোটেও ভালো বলছে না ফুলকৌরি। আমার কালকের প্রশ্নের উত্তর দিলে না তো? এই যে দাদাভাইকে দেখে তোমার পালাই পালাই বিষমও উঠে যাওয়া, ভয়ে নাকি সামথিং সামথিং? এই লোকটা তার পেছনে গোয়েন্দাগিরি করছে। এ কি অদ্ভুত ঝামেলায় ফেসে গেল সে। কালকের মতো ইভানকে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করতে দেখে মিনমিন করে মুখ খুলল কৌরি। ওনার গলার স্বর শুনলেই আমার কলিজা কেঁপে যায়, কেমন অদ্ভুত মানুষ উনি, তাই। কথা শেষ করলো না কৌরি, তবে কৌরির না বলা কথার অংশ বিশেষই বুঝে নিতে পারল ইভান। আর কৌরি অদ্ভুত মানুষ উনি বলতে কি বুঝালো সেটাতে বিশেষ গুরুত্ব না দিয়ে নিজের দুহাতের কোনোই সঁপে দিল টেবিলে। ফের দুগালে দুহাত রেখে বিজ্ঞ ব্যক্তির মতো করে বলল, দেখো, আবার ওই অদ্ভুত মানুষটার প্রেমে পড়ে যেও না যেন। ওনার আশেপাশের মেয়েরা কিন্তু ওই অদ্ভুত মানুষটাতেই পিছলে যায়। এই দেখো, আমার গায়ের রং কত ফর্সা, অথচ ওই শ্যামবর্ণ অদ্ভুত ছেলেটাতেই সবাই মুগ্ধ হয়, ভালোবেসে ফেলে। তুমি আবার ভয় পেতে গিয়ে ডুব দিও না যেন সেই অদ্ভুত মানুষটার প্রেমে। সাবধান ফুলকৌরি। বাবার মৃত্যুর আজ 15 দিন পার হয়ে গেল। কৌরিও এ বাড়িতে এসেছে আজ প্রায় 15 দিনের মতো। নারী মানুষের জীবন কেমন অদ্ভুতময় হয়, তাই না? নির্দিষ্ট কোনো স্থানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের জীবনটা স্থায়িত্ব হয় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নির্দিষ্ট বয়সের কিছু বছর বাবার সংসারে কাটাতে হয়। তারপর ভাগ্যের পালাক্রমে শুরু হয় স্বামীর সংসার। সেই পর মহলটা আপন করতে করতে সময় এসে যায় নিজের সংসারটা ছেড়ে দেওয়ার। তারপর বৃদ্ধ বয়সে কিছুদিন এই ছেলের সংসারে তো কিছুদিন ওই ছেলের সংসারে। তবে মেয়ে মানুষের জীবনটাও একটা সময় গিয়ে একটা নির্দিষ্ট স্থানে স্থায়িত্ব হয়। সেই স্থায়িত্বটা কবরে গিয়ে। হয়তো সবার স্থায়ী বা শেষ ঠিকানা কবর, তবে মেয়ে মানুষেরটা বিশেষ। সেই মেয়ে মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে কৌরি। তার জীবনটা অন্য মেয়ে মানুষের থেকে আলাদা হয় কি করে? তবে মেয়ে মানুষের বিয়ের পর বাবার সংসার ছাড়তে হয়, কিন্তু তার তো সেই সময়টা আসার আগেই বাবার আশ্রয়টা ছাড়তে হলো। কি অদ্ভুত ভাগ্য! আর সেই ভাগ্য মেনে নেওয়া ছাড়া তার উপায়ও নেই, নিতে হচ্ছে তাকে।
এই 15 দিনে এই বাড়িটার প্রতিটা মানুষের সাথে মিশে যেতে শুরু করেছে সে। মানুষগুলো তেমন, ভিন্ন চরিত্র, ভিন্ন স্বভাবের হলেও খুবই অমায়িক ব্যবহার, আর ভালো তো বটেই। হয়তোবা সেই কারণে বাবা হারিয়ে যাওয়ার শোকটা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে সে। তবে কৌরির আজ ভীষণ মন খারাপ। এ বাড়ির ছেলেমেয়েগুলোকে রোজ স্কুল কলেজে যেতে দেখলেই তার ভীষণ মন খারাপ হয়ে যায়। সেও তো বাড়িতে থাকলে কলেজে যেত। কলেজ অনিয়মিত করা, পড়াশোনায় হেলা করা কৌরির বাবা মোটেও পছন্দ করতেন না, আর সেই হিসেবে কৌরি নিজেও কলেজে অনিয়মিত বা পড়াশোনায় হেলা করতো না। কিন্তু ভাগ্যের পরিহাসে আজ করতে হচ্ছে। এইচএসসি পরীক্ষার 3 মাস বাকি থেকেই আরও 15টা দিন কেটে গেল। বাকি আছে মাত্র 2.5টা মাস, অথচ সে পড়ালেখা থেকে দূরে। আদৌ তার আর পরীক্ষাটা দেওয়া হবে কিনা কে জানে। তবে বাবার সাথে সাথে তারও যে স্বপ্ন ছিল সে ডাক্তার হবে। তবে মন খারাপ আরও তীব্র রূপ নিল। সারাদিন সেই মন খারাপেই কেটে গেল তার। মৌনতা আর মান্যতা সেটা বুঝতে বিভিন্ন প্রশ্ন করেও উত্তর মেলেনি। কৌরির মুখ থেকে মন খারাপের কথাটা কিছুতেই বের করতে পারেনি। না পেরে মান্যতা মাকে গিয়ে কৌরির কথা বিবরণ দিয়ে ডেকে আনলো। নিহারিকা বেগম এসে ভালো মন্দ কথা বলতে থাকেন। কৌরির ভিতর কী চলছে সেটা জানার জন্য তাকে সহজ করতে লাগলেন। মা বাবা মরা মেয়ে, ভালো মন্দ বলতে ওনারাই তো এখন সব। তাছাড়া কৌরিকে দেখে তিনি প্রথম দিনই বুঝতে পেরেছিলেন মেয়েটা চাপা স্বভাবের। অতি প্রয়োজন ছাড়া কখনোই নিজের সুবিধা অসুবিধার কথা কাউকে জানাবে না। গৌরী, আমার মনে হচ্ছে তোমার মন খারাপ। কি হয়েছে মা? নিহারিকা বেগমের অমায়িক আচরণে কৌরি নিজের ভিতরের কথাগুলো চাপিয়ে রাখতে পারল না। চাপা স্বভাবটা সরে গিয়ে মন গলে গেল, আবেগপ্রবণ হয়ে বলে ফেলল। আন্টি, আমি পরীক্ষা দিতে চাই। আশ্চর্য হয়ে নিহারিকা বেগম বললেন, দেবে? এটা তো বাধা কে দিয়েছে? আর অবশ্যই তুমি পরীক্ষা দেবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার পরীক্ষার আর কিছুদিন বাকি আছে আন্টি। কলেজে যাওয়া দরকার, আর কলেজে না গেলে পড়াটাও তো খুব দরকার আমার। কিন্তু আমার তো বই খাতা বলতে আপাতত কিছুই নেই, কিভাবে পড়বো আমি? বই খাতা কিছুই নেই। এই কথাগুলো বলতে হবে বিধায় লজ্জা পাচ্ছিল কৌরি। মান্যতা মৌনতাকেও বলতে পারেনি। এবারের মানুষগুলো তাকে খেতে পড়তে দিচ্ছে, এটাই তো অনেক। তার উপর নিজের জন্য নিজে থেকে কিছু চাওয়া সত্যিই কৌরির জন্য লজ্জাকর। তাই তো বিষয়টা নিয়ে গুমড়ে মরলেও কাউকে বলতে পারছিল না। তবে নিহারিকা বেগমের কোমল আচরণের জন্য বলতে হলো তাকে। আর না বলেও উপায়। পড়াশোনাটা ছাড়া জীবনের কি হারাতে বাকি আছে তার। সেই পড়াশোনাটার জন্য না হয় একটু চেষ্টা করলো। নিহারিকা বেগম নিষ্প্রভ নজরে কিছু সময় কৌরির দিকে তাকিয়ে থেকে তার সংকোচটা বুঝতে চেষ্টা করলেন। হঠাৎ নিভানের এই বাড়িতে কাটানো ছোটবেলার কথা মনে পড়ে গেল। ওনার নিভানটা এমন ছিল, প্রয়োজনেও জিনিস চাইতো না। বুঝতে পারতো সংসারটা মায়ের হলেও সেই সংসারের আপনজন সে নয়। এত বুঝদার ছিল ছেলেটা। কখনো তাকে নিয়ে হয়তো কটু কথা শুনতে হয়নি, পড়তে হয়নি। কখনো কোনো দ্বিধালজ্জায় দীর্ঘশ্বাস ফেললেন নিহারিকা বেগম। এই মেয়েটাও সে একই স্বভাবের বলে মনে হলো ওনার। মৃদু হাসলেন। কৌরির মাথায় গালে নরম স্পর্শে হাত বুলিয়ে দিয়ে বললেন, এজন্য মন খারাপ? এটা কোনো বিষয় হলো মন খারাপ করার জন্য? পাগল মেয়ে, আজ তো আর সময় হবে না। কাল কাউকে দিয়ে তোমার বই আনিয়ে নেব, আর কলেজে যাওয়ার ব্যবস্থাটা দেখি কি করা যায়। এ বিষয়ে তোমার আঙ্কেল ভালো বুঝবেন। আমি ওনার সাথে জরুরি কথা বলছি। আর মন খারাপ করে থেকো না, ঠিক আছে? কৃতজ্ঞতায় মন ভরে গেল কৌরির। নিহারিকা বেগমের কথায় মুখে কিছু না বলে মাথা নিচু করে ফেলল। ফের মাথা নাড়িয়ে সায় দিল। এরকম ছোটখাটো বিষয়ে কখনো মন খারাপ করবে না। মনে প্রবল আস্থা রাখবে। মন খারাপ করে সেই আস্থা নষ্ট করে ফেলবে না, তাহলে শত চেষ্টা সব বিফলে যাবে। মাথা উঁচু করে নিল কৌরি। কৃতজ্ঞতায় ভরা জলজলে চোখ দুটো নিহারিকা বেগমের মুখের দিকে নিষ্পলক দিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ আন্টি। ধন্যবাদ দেওয়ার মতো কিছু করিনি, আর না এটা ধন্যবাদ দেওয়ার মতো বিষয়। এটা তোমার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়, তোমার প্রাপ্য, যেটা আমাদের গুরুজন হিসেবে গুছিয়ে দেওয়া দায়িত্ব। আর মা হিসেবে সেই দায়িত্বটা পালন করছি বা করতে চাইছি আমি। আচমকা নিহারিকা বেগমকে জড়িয়ে ধরল কৌরি। মায়ের আদর তার কখনো ভাগ্যে জুটেনি। তিনজন চাচি থাকতেও সেই অভাবটা থেকে গেছে তার। তবে মেজো চাচি কিছুটা মমতা দেখাতে চাইলেও ওনার ওই কুকুর ছেলেটার জন্য কাছে টানতে পারতেন না। বলতেন, তোর চাচা ভালো মানুষ না, আর তার মতো হয়েছে আমার পেটের ছেলে। দেখিস না কি অমানুষ হয়েছে, সারাদিন মদ গাঁজা নিয়ে পড়ে আছে, মন মেজাজ হয়ে থাকে কুকুরের মতো, আর সেরকমই ব্যবহার করে মা বোনের সাথে। আর তাতে আবার তোকে বউ বানানোর জন্য ওত পেতে বসে আছে। তুই আমার কাছে আসলে সুযোগ পাবে বেশি, তাই আমার কাছে আসবি না, এ বাড়িতে ঢুকবি না সহজে। আমি চাই না আমার মতো তোর কপালটা পুরুক। নিজের সন্তান হয়েও বলতে বাধ্য হচ্ছি,
ওই জানোয়ারটা ভুলেও তোর মতো ফুলকে কখনো না ছুতে পারুক। তাই এটা তোর চাচির পক্ষ থেকে দূরে থেকেও আগলে রাখা। চাচি যে মামরা তোকে খুব আদর দিতে চায়, ভালোবাসতে চায়, তবে পারে না। তাই চাচির জন্য কখনো মনে দোষ পুষে রাখিস না, অন্য চাচিদের মতো মনে করে ভুল বুঝে থাকিস না। তবে সত্যি বলতে দূরে থেকেও একটু আগলে রেখেছিল চাচি তাকে। তবে সেই ছোট্টটা থেকে মায়ের অপূর্ণ মমতা, ভালোবাসাটা পেয়েছিল দাদির কাছ থেকে। বৃদ্ধা মানুষ নিজের যথাসাধ্য দিয়ে চেষ্টা করে যেতেন তার মায়ের অভাবটা পূর্ণ করার। আজ সেই দাদি আপা থেকেও দূরে। নিহারিকা বেগমের মমতা সে মৃত মাকে মনে করিয়ে দিল। কেমন হতো সেই মমতাময়ী মায়ের স্পর্শ, ভালোবাসা, শাসন, বারণ জানা নেই কৌরির। তবে যে দাদি আপার থেকে কিছুটা হলেও অনুভব করেছিল সেই মমতা, ভালোবাসা, তা নিহারিকা বেগমের কথায় ব্যবহার নিজের জন্য অনুভাবিত হতেই প্রকাশ পেতে আবেগপ্রবণ হলো কৌরি। নিহারিকা বেগমও 3 সন্তানের মা, সন্তানের দরদ তিনি বোঝেন। তাই পরম মমতায় কৌরিকে আগলে নিলেন নিজের বুকে, মাথায় চুমু দিয়ে বললেন, নিজেকে সহজ করো মা, অন্য কাউকে বলতে না পারিস। নিজের প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা যা মন চায় এই বড় মাকে অন্তত বলার চেষ্টা করিস, বলিস। মান্যতা আমার নিজের পেটের মেয়ে হলো, মৌনতাকে আমি মান্যতা থেকে তিল পরিমাণ কম ভালোবাসি না। তুইও আমার মান্যতা মৌনতার মতো আরেক মেয়ে, ওদের মতোই মায়ের কাছে আবদার করিস। মা যথাসাধ্য চেষ্টা করবে তোদের আবদার পূরণ করতে, ভালো রাখতে। শুনছিস আমি কি বলছি? বলবি তো? নিঃশব্দে কেঁদে চলল কৌরি। মুখে কিছু বলল না, শুধু মাথা নাড়ি হ্যাঁ জানালো। সেটা বুঝে মৃদু হেসে কৌরির মাথায় হাত বুলাতে বুলাতে নিহারিকা বেগম ফের বললেন, আর আজ থেকে ওসব আন্টি ছান্টি বলবি না। হয়তো মান্যতার মতো মা বলে ডাকবি, নয়তো মৌনতার মতো বড় মা বলে। কেমন ডাকবি তো? একটু সময় নিয়ে ফের মাথা নাড়িয়ে সম্মতি জানালো কৌরি। সেটা বুঝে আর কথা বাড়ালেন না নিহারিকা বেগম। মেয়েটা এখন তো সম্মতি জানিয়েছে ঠিকই, তবে নিজের অপ্রয়োজনীয় তো দূর, প্রয়োজনীয়টা পর্যন্ত বলবে কি ওনার সন্ধান? এরকম স্বভাবের একজনকে যে পেলে পুষে বড় করেছেন তিনি, তাই এসব স্বভাবের মানুষ সম্পর্কে বেশ অবগত উনি। এ বাড়িতে সবার সাথে মোটামুটি কৌরি সখ্যতা গড়ে উঠলেও সখ্যতা সেভাবে গড়ে ওঠেনি দিবার সাথে। মেয়েটার হাবভাব বুঝে পায় না কৌরি। এ বাড়িতে আসা এই পর্যন্ত কখনো তার সাথে সেভাবে কথা বলেনি, বললেই চলে। অথচ কি অদ্ভুত নজরে মাঝে মধ্যে তার দিকে তাকিয়ে থাকে। নিজেরই কেমন এলেবেলে লাগে কৌরির। মনে হয় গ্রামের অদ্ভুত মেয়ে সে। তাদের মতো স্মার্ট চালচলন নয় বলে কি এভাবে তাকিয়ে থাকে, নাকি অন্য কিছু? সেদিন কাশফুল বাগানে ঘুরতে গেল, সারাটা সময় একসাথে কাটালো, অথচ একটা শব্দ তার হয়ে বাক্য ব্যয় করলো না। তবে সেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে ভুল করেনি। তাকে ওই অদ্ভুত দৃষ্টিতে কি দেখে বুঝে আসে না কৌরির। কি যে অস্বস্তি অনুভব হয় তখন, কি করে বোঝায় ওই মেয়েটাকে? এই যে খাওয়া বাদ দিয়ে তার দিকে সেই তীক্ষ্ণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, যার জন্য ঠিকঠাকভাবে খেতে পারছে না কৌরি। কেউ এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? তবে সকালের এই সময়টাতে তো মেয়েটা খেতে আসে না। আজ 15 দিনেও বেশি কখনো দেখেনি কৌরি। তবে আজ কেন? কি রে, খাবার সামনে রেখে এভাবে বসে আছিস কেন? খেয়ে নে। নিহারিকা বেগমের কথায় খাবারে মনোযোগ দিল দিবা। তবে খাবার গলা দিয়ে নামতে চাইল না তার। কি এক যন্ত্রণার মধ্যে আছে সে। সেই যন্ত্রণার সাথে সাথে দ্বিধাও আছে। যন্ত্রণাটা হলো অসুস্থ একটা বৈবাহিক সম্পর্ক থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছে না সে। আর দ্বিধা হলো সেই সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করার পর যাকে সে মনে প্রাণে চাইছে তাকে সে পাবে তো হয়তোবা, যার জন্য সিয়ামের সাথে সম্পর্কটায় তার ইতি টানতে হবে তাড়াতাড়ি। না হলে বিয়ে হয়েছে অথচ শ্বশুর বাড়িতে না থেকে বাপের বাড়িতে পড়ে আছে। আশেপাশে পরিচিত কত মানুষের কত কথা শুনতে হচ্ছে রোজ তাকে। তাদেরকে তো আর খুলে বলা যায় না সে কি পরিস্থিতির মধ্যে আছে। যারা অন্যের পরিবার সংসার নিয়ে সমালোচনা করে তারা তো আর জানে না সেই পরিবারের সেই সংসারের ভিতরের খবর। তারা শুধু জানে মেয়েটার একটা ভালো বিত্তশালী ফ্যামিলিতে বিয়ে হয়েছিল, ছেলেটাও তো দেখতে শুনতে ভালো। তবে মেয়েটা কেন বাপের সারাক্ষণ বাড়িতে পড়ে থাকে? মা কবে আসবে বলেছে নাকি? সেদিন আমার সাথে একবার কথা হলো, সেভাবে তো কিছুই বললো না। নিহারিকা বেগমের প্রশ্ন মুখ তুলে চাইল দিবা বলল, 2-1 দিনের মধ্যেই আসবে বলল। বাড়িটা একটু শান্ত পরিবেশে আছে, সেটা বুঝি ভালো লাগছে না তোমার? ডেকে ডেকে ঝড় তুফান নিয়ে আসছো কেন? মাকে উদ্দেশ্য করে কথাটা বলে কৌরির পাশাপাশি চেয়ারটায় বসে পড়ল ইভান। মায়ের চোখ রাঙানোকে সম্পূর্ণ ইগনোর করে বলল, তোমার বেকার ছেলেটাকে এক মুঠো খাবার দাও। তুই কাকে উদ্দেশ্য করে কথাগুলো বললি? নিশ্চয়ই মাকে।
দিবা কথাটা বলতেই চমৎকার হেসে দিল ইভান। মুখে হাসি রেখে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলও কথা ঘুরিয়ে নিল। বাবা আর চাচ্চু তোমাকে ড্রয়িং রুমে ডাকছেন। আমাকে বললেন তোমার খাওয়া হলে ডেকে দিতে। ও বাড়ি থেকে সিয়াম ভাইয়ের বাবা মা নাকি ফোন দিয়েছেন। দিবার খাওয়া বন্ধ হয়ে গেল। এক পলক উপস্থিত সবার মুখের থেকে চোখ ঘুরিয়ে এনে উঠে পড়ল সে। আপাতত তার খাওয়ার গলা দিয়ে নামবে না। হাত ধুয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো সে। সেদিকে তাকিয়ে নিহারিকা বেগম দীর্ঘশ্বাস ফেলে ইভানকে উদ্দেশ্য করে বিরক্ত হয়ে বললেন, কথাটা মেয়েটার খাওয়া শেষ হলে বলা যেত না? এত বড় ছেলে হয়ে গেছিস, এখনো বুঝে শুনে কথা বলতে শিখলি না? মেয়েটা অর্ধেক খাওয়া ছেড়ে উঠে গেল। বুঝে শুনেই তো বললাম। আর যার মেয়ের এই অবস্থা, তিনি মেয়ের চিন্তা না করে জমি জায়গার হিসাব নিয়ে সেই না সংসার করা শ্বশুর বাড়িতে পড়ে আছেন। আর তুমি মরে যাচ্ছ তার মায়ের চিন্তায়। ছেলের সাথে তর্কে গেলেন না নিহারিকা বেগম। এই ছেলের সাথে যত তর্কে যাবেন, উল্টোপাল্টা কথা ছাড়া এই ছেলের মুখ থেকে একটা কথাও বের হবে না। মা চুপ হয়ে যাওয়া ইভানও আর কথা বাড়ালো না। তবে সে যে চুপচাপ থাকার ছেলে নয়। পাশে থাকা কৌরির দিকে নজর দিল। মেয়েটা সংকোচ নিয়ে বসে প্লেটের খাবার নেড়ে যাচ্ছে, শুধু গালে তুলছে কম। কি কারণে বুঝতে অসুবিধা হলো না ইভানের। তড়িৎ উঠে কৌরির অপর পাশে সামনাসামনি চেয়ারে গিয়ে বসলো সে। ফের কালকের মতো টেবিলে কনুই ঠেকিয়ে দুহাত দুগালে চেপে কৌরিকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার ফুলকৌরি, আশেপাশে তো কোথাও দাদাভাইকে দেখছি না। তবে কেন এত ভয়ে ভয়ে সংকোচে খাবার খাচ্ছ? তবে তুমি মোটেও চিন্তা করো না, দাদাভাই নিচে নামলে বলে কথা। তাই বলছি, বিষম লাগার আগেই খাবারটা খেয়ে নাও, না হলে আজকের বিষম লাগাটা কিন্তু তুমি কিছুতেই হজম করতে পারবে না। বাবা সহজে নিজের অসুস্থতার কারণে রুমের বাইরে খুব একটা আসেন না প্রয়োজন ছাড়া। তবে আজ এসেছে। ইভান ড্রয়িং রুমে দেখে এসেছে বাবা চাচু কি বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে। সেখানে ইতিমধ্যে স্বয়ং ঝামেলাকেও পাঠিয়ে দিয়েছে ইভান। এখন দাদাভাই নিচে নামবে আর বাবা সেই ঝামেলার সমাধান স্বরূপ দাদাভাইয়ের কাছে পরামর্শ চাইবে। আর দাদাভাই তার ওই জলদ গম্ভীর গলা দিয়ে পরামর্শ স্বরূপ কি বাণী ছাড়তে পারে, এটা এখানে বসে মুখস্থ বলে দিতে পারে ইভান। আর সামনে বসা এই ভীতু মেয়ে যদি সেই গলার স্বরের কথাগুলো শোনে, তাহলে এ বিষম কনফার্ম হতে সময় লাগবে না। কৌরির বোকা চাহনির দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে খাবারের প্লেটের দিকে ইশারা করলো ইভান। ফের মুখে বলল, বসে আছো কেন, জলদি খেয়ে নাও। অসহায় নজরটা প্লেটের দিকে দিল কৌরি। আজ 15 দিনে এই ছেলেটাকে সে খুব ভালো করে চিনে ফেলেছে। কারো একটা দুর্বল পয়েন্ট পেলেই হয়, সেটা নিয়ে তাকে সামনে পেলেই শুরু হয়ে যাবে তাকে খেপানো। এর জন্য এত বড় ছেলে বড় মার কাছে বকা কম খায় না, তবুও ইতরের মতো পিছনে লেগে থাকবে। এমন একটা ভাব, কে কি বললো বা বলছে এরা থোড়াই এর না তার যায় আসে। তবে ইভানের কথা সত্যি করে ড্রয়িং রুম থেকে গম্ভীর গলা শটটা আসতে খাওয়া থেমে গেল কৌরির। ইভানের মুখের দিকে চকিতে তাকাতেই দেখলো মনোযোগ দিয়ে ভদ্রসভ্য ছেলের মতো খাচ্ছে, অথচ কৌরির তাকানোটা মাথা নিচু রেখেই বেশ বুঝতে পারল ইভান। উপহাসের স্বরে বলল, বলেছিলাম শোনোনি, এখন বিষম লাগার ভয়ে না খেয়ে বসে থাকো। সকালে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে নজরে পড়ল সোফায় বসা জাহিদ সাহেবকে। পাশাপাশি সিঙ্গেল সোফায় বসে আছেন শাহেদ সাহেব। বিগত 15 দিনের বিজনেস ট্যুর সেরে গতকাল রাতে বাড়ি ফিরেছেন তিনি। আর তাদের মধ্যমণি হয়ে মাথা নিচু করে বসে আছে দিবা। নিভানের তীক্ষ্ণ মস্তিষ্ক আর বুদ্ধিদীপ্ত নজর মুহূর্তেই বুঝে নিতে পারল এখানে কি আলাপ আলোচনা চলছে। সেদিকে মোটেও গুরুত্ব দিল না নিভান। ধাপে ধাপে সিঁড়ি বেয়ে নিচে নামলো সে। বড় বড় পা ফেলে ড্রয়িং রুম পার হতেই জাহিদ সাহেব ডাকলেন তাকে, নিভান, তোমার সাথে জরুরি একটা বিষয় নিয়ে কথা বলার ছিল। জরুরি বিষয়টা কি? জানা সত্ত্বেও ডাক উপেক্ষা করলো না নিভান। পিছে ফিরে সরাসরি জাহিদ সাহেবের মুখের দিকে তাকালো। বুঝতে পারা সত্ত্বেও গম্ভীর কণ্ঠে বলল, বলুন। জাহিদ সাহেব এবং শাহেদ সাহেব দুজনের মুখ গম্ভীর। তবে দিবার আশাবাদী মুখটা উৎসাহিত হয়ে আছে নিভানের মুখ পানে চেয়ে। সেদিকে নিজের নজর ভুলেও ফেললেন না নিভান। নিজের দৃঢ় নজর শুধু স্থির রাখলো জাহিদ সাহেবের মুখ পানে। জাহিদ সাহেব বললেন, শ্যামের বাবা ফোন করেছিল, ওনারা দিবাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন। কিন্তু আমার মনে হচ্ছে এত কিছু হওয়ার পর সেখানে মেয়েটা না যাওয়াই উচিত। আর দিবাও চাইছে না শ্যামের সাথে সম্পর্ক রাখতে। ওদিকে ওনারাও অনুনয় বিনয় করছে, ছেলেকে মানুষ ভুল করে ফেলেছে, তাই বলে সম্পর্ক ছেদ করার মতো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বিভিন্ন কথা অনুনয় বিনয় করে বলছে। ওনাদের অনুনয় বিনয় শুনে তোমার ছোট চাচুও বলেছেন সবাই মিলে এক জায়গায় বসে উভয় পক্ষের কথা দ্বারা একটা সিদ্ধান্ত নিতে, সমাধান বের করতে। কি করা যায় বলো তো? এখানে আমি কি বলতে পারি? আমি মনে করছি না ওর বিষয়ে আমার সিদ্ধান্ত নেওয়াটা
যথাযথ সেটা আমি আগেও মনে করিনি, এখনো মনে করছি না। আর দ্বিতীয়ত, ও একটা অ্যাডাল্ট মেয়ে, বিয়ের মতামতটা ও নিজেই নিয়েছিল। আপনারা সেই মতামতের গুরুত্ব দিয়েছিলেন। এখন সেই সম্পর্কেও সুখ নেই, ভালো নেই, বা সম্পর্কটা এগিয়ে নিতে চাইছে না। সেটারও যথাযথ কারণ দিয়ে ওকে নিজের সিদ্ধান্ত নিতে দিন। ও যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে এবং অ্যাডাল্ট পারসন, তাই ওর সিদ্ধান্তটা আপাতত ওকে নিতে দিন। তাই বুঝে এবং অন্যের দোষ ত্রুটিগুলোর সাথে সাথে নিজের দোষটাও একটু খুঁজিও। সেখানে ও থাকতে চায় নাকি না। আর এখানে আমার সিদ্ধান্ত প্রকাশ করার মতো প্রয়োজন বা গুরুত্ব এখানে দেখছি না আমি। দৃঢ় কণ্ঠে কথাগুলো বলে একটু থামল নিভান, তবে নজরে নড়চড় হলো না। জাহিদ সাহেবের ভাবান্তর মুখের দিকে চেয়ে ফের বলল, আর এখান থেকে আপনারা গার্ডিয়ান হয়ে যদি ভালো মন্দ গ্রহণ করতে চান, তবে ওর কাছে জিজ্ঞাসা করে নিন সেই সিদ্ধান্ত খুশি মনে মেনে নেবে কিনা। যদি নেই, তবে ছোট্ট চাচুর পরামর্শ অনুযায়ী দুই পরিবার একসাথে হয়ে দুজনের ভালো মন্দের কথা অনুযায়ী সিদ্ধান্ত নিন। এখানে আমার সিদ্ধান্তের একান্ত প্রয়োজনীয়তা নেই, জীবনটা ওদের, তাই সামনের পরটা ওদেরকে বেছে নিতে বলুন। বড় বড় পা ফেলে চলে গেল নিভান। সেদিকে ভরাক্রান্ত নজরে তাকিয়ে রইল দিবা। নিভান এতটা অবজ্ঞা করে তাকে, অথচ আগেও তার সাথে কম কথা হলেও এতটা অবজ্ঞা করে কথা বলতো না সে। নিভান বরাবরই প্রয়োজন ছাড়া কম কথা বলে, তাই বলে এত রুক্ষ ভাষা? কত সাবলীলভাবে কথাগুলো বলে গেল সে। তার দিকে একবারও ফিরে চেয়ে দেখারও প্রয়োজন মনে করলো না। তবে কি সত্যি নিভানের ফেলে দেওয়া থুতু হয়ে গেল, যার দিকে দ্বিতীয়বার ফিরে তাকানো চায় না নিভান? অথচ সেই নিভানকে নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার উৎপত্তি শুরু হয়। যদিও দোষ নিভানের নয়, তার জাগ্রত হওয়া ভুল সময়ের অনুভূতির। একটা বিজনেস কন্ট্রাক্ট সাইন করার জন্য জাহিদ সাহেবের সিগনেচার দরকার, কারণ যে চেয়ারম্যান এখনও উনি। যদিও কোম্পানির নির্দেশনায় পরিচালনায় নিভানের সিদ্ধান্তই চূড়ান্ত হয়, তবুও যে কোনো কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করার আগে ডিলকৃত কোম্পানি সম্পর্কে ওনাকে বিস্তারিত জানানো এবং কন্ট্রাক্ট সাইন করার জন্য অনুমতি নেওয়া প্রযোজ্য মনে হয় নিভানের। এবারও তাই করা হলো। তবে ডিলকৃত কোম্পানি জাহিদ সাহেবের পুরানো। ওনারা জাহিদ সাহেবের সাথে আগেও ব্যবসায় লেনাদেনা করেছেন। তখন জাহিদ সাহেবের ব্যবসার নীতি, ওনার সদাচরণ বেশ ভালো লেগেছিল। উনি অসুস্থ শুনে তাই সরাসরি ওনার সঙ্গে একবার দেখা করতে চান এবং কথাও বলতে চান। বিকালের সময়টাতে ওনাদের বাড়িতে আসার ইনভাইটেশন দিল নিভান, সেটা বাড়িতে জানিয়েও দিল। বিকাল গড়াতেই হাজির হলেন ওনারা। ওনাদের আপ্যায়নের ব্যবস্থা করা হলো বাড়ির অন্দরে নয়, বিভিন্ন ফুলে আচ্ছাদিত সাজানো গার্ডেন এরিয়াতে। গোল চেয়ার টেবিলে বসার আয়োজন হলো। চা নাস্তা সহ বিভিন্ন খাবার টেবিলে ভরে উঠল। মুখোমুখি বসে দুপক্ষ কথাতে মশগুল। কোম্পানির বিভিন্ন কার্যক্রম এবং নিজেদের ব্যক্তিগত কথাও চলল সেখানে। তবে চারজন ব্যক্তির মধ্যে একজনের মুগ্ধ নজর গার্ডেন এরিয়ার অপর পাশে, যেখানে দুটো মেয়ে দাঁড়িয়ে কথা বলছে। তার মধ্যে কালো সাধারণ একটা প্লাজো পরার সাথে কালো মিশেলে সাধারণ চেকের জামার সঙ্গে সুন্দর করে গায়ে মাথায় কালো ওড়না জড়ানো মেয়েটার সৌন্দর্যে বিভোর হলো সে। বিকেলের মনোমুগ্ধকর সৌন্দর্য যেন ফিকে পড়েছে মেয়েটার ওই সৌন্দর্যে। কালো ড্রেস আপে গোলগাল ফর্সা মুখটা নজর কেড়েছে বেশি, সাথে মেয়েটার মাথার ওড়না ভেদ করে কোমর ছাড়া হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো। এই আধুনিক শহরে মেয়েদের কৃত্রিম সজ্জা চেহারা দেখতে দেখতে হঠাৎই এরকম সাদামাটা সৌন্দর্য দেখে নজর মুগ্ধ হতে বাধ্য হলো ছেলেটার। তীক্ষ্ণ নজরে নিজের মুখোমুখি বসা ছেলেটাকে লক্ষ্য করল নিভান। ছেলেটার মুগ্ধ নিষ্পলক নজরও তার এড়ালো না। ছেলেটা তাদের কোম্পানির সাথে ডিলকৃত কোম্পানির কর্ণধার নওশাদ চৌধুরীর ছেলে বিহান চৌধুরী। তবে ছেলেটা তার পিছনে এরকম নিষ্পলক নজরে তাকে কি দেখছে? ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরতে নিজেও কয়েক সেকেন্ড সেদিকে তাকে পুনরায় সোজা নজর ফেলল বিহানের সুদর্শন মুখের দিকে। গলা জোরে সোরে ঝাড়ল নিভান। গলার স্বরে তীক্ষ্ণতায় হুঁশ ফিরল বিহানের। মনে মনে লজ্জিত হয়ে নড়ে চড়ে বসল সে, তবে চেহারায় সেটা প্রকাশ পেতে দিল না। তবে নিভানের তীক্ষ্ণ নজর সেটা ঠিকই অনুধাবন করলো। পায়ের উপর পা তুলে চেয়ারে গা ছেড়ে দিয়ে আয়েশি ভঙ্গিতে বসার ভঙ্গিমা চেঞ্জ করে সামনে বসা মানুষটার দিকে ঝুঁকে বসল সে। গম্ভীর কণ্ঠের তীক্ষ্ণতা বজায় রেখেই বলল, ব্যবসার নীতি কি জানেন? সততা। আর সততার নীতি কি জানেন? চরিত্র। হ্যাঁ, চরিত্রের নীতি ব্যক্তিত্ব। আর একজন পুরুষ মানুষের ব্যক্তিত্ব ঠিক না থাকলে তাকে পুরুষ বলা যায় না। আর একজন ব্যক্তিত্বহীন পুরুষ না ব্যবসার কর্ণধার হতে পারে, আর না সেই পুরুষটা কোনো স্পেশাল নারীর কাম্য। লজ্জায় কান মাথা গরম হয়ে উঠল বিহানের। মুখের বহির্ভাগ ধারণ করলো রক্তিম। সামনে বসা অতি চতুর লোকটা যে তাকে বেশ লক্ষ্য করেছে বুঝতে পারল বিহান। যদিও অল্প বয়সে নিজের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা চতুরতা দিয়ে বাবার ব্যবসায় বেশ খ্যাতি অর্জন করেছে লোকটা। এটা জানা সত্ত্বেও তারই সামনে বসে লজ্জাজনক কাজটা করে ফেলল কি করে বুঝতে পারল না বিহান। তবে সত্যি বলতে মেয়েটার সাদামাটা সৌন্দর্য তাকে বিমোহিত করেছে। বিধায় কার সামনে বসে আছে অনুধাবনে ছিল না। ফের নিভানের তীক্ষ্ণ বাক্যে বিহানের মুখাবব কঠিন হয়ে এলো। আমার বাড়ির প্রত্যেকটি নারী স্পেশাল। আমরা আশা রাখি এ বাড়িতে যত অপরিচিত ব্যক্তি প্রবেশ করবে আমাদের বাড়ির নারীদের নজরে পড়তেই তারা নজর নিচু করে নেবে। আমরা বরাবরই মানুষের সাথে সম্পর্ক তৈরি করে আসছি। ব্যবসায়িক ক্ষেত্রে এই নীতি শিরোধার্য মানা হয়। সো বি কেয়ারফুল মিস্টার বিহান। যেদিকে ভুলে নজর দিয়ে ফেলেছেন সেদিকে যেন আর ভুলে নজর না যায়, মনের ভুলেও না।
কাঁচের দেয়াল বেষ্টিত সৌন্দর্যবর্ধনে সজ্জিত গচ্ছিত নিজ অফিস কক্ষে চেয়ারে বসে আছে নিভান। রুমটা শুধুই তার জন্য স্পেশাল। জাহিদ সাহেব এবং শাহেদ সাহেব অফিসে আসলে তাদের জন্য স্পেশাল নিজ নিজ অফিস কক্ষ রয়েছে। যে যার মতো করে নিজের অফিস কক্ষটা সাজিয়ে গুছিয়ে নিয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ রুমটা চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে সে। ইদানিং চোখ বন্ধ করলে সেই ক্রন্দনরত চোখ জোড়া সাথে সাথে আরও একটা দৃশ্য বদ্ধ নজরে ভেসে বেড়ায় তার। সেদিন বিকালে সেই ফিকে পড়া সূর্যের আলোতে কালো পোশাকে আবৃত এক মায়া হরিণীর গোলগাল কোমল লাবণ্যময়ী মুখশ্রী কি অদ্ভুত, যে কারণে বিহানকে সে ঠান্ডা গলায় শাসালো। সে একই নজরে সেও তো দেখছে মেয়েটাকে, তবে তাকে শাসাবে কে? আর মেয়েটা তো তারও কেউ নয়। তবে কেনই বা বিহানকে শাসালো সে? বিহানের মতো সেই মায়া হরিণীকে মুগ্ধ চোখে দেখার জন্য তারও কি শাসন প্রাপ্য নয়? হবে না কেন? একই অপরাধে অপরাধী দুজন, তবে কেন একজন শাসিত হবে? কিন্তু ভেতরটা কেন বলছে ভিন্ন কথা। বিহান তো খারাপ নজরে মেয়েটাকে দেখেনি, তবে কেন সেই মুগ্ধ নজরে তাকানোটা ঠিকঠাক লাগেনি তার। শান্ত থাকতে চেয়েও মানতে পারেনি সে। হঠাৎ কি শুরু হলো এগুলো তার সাথে? কি আসবো? কোনো সাড়া এলো না ভিতর থেকে। কপাল কুঞ্চিত হলো ত্রিনয়ের। এত কি ভাবনাতে ডুবে আছে ছেলেটা যে তার ডাকটা অবধি কান পর্যন্ত পৌঁছালো না। নিভান এত মনোযোগী হয়ে কি ভাবনায় ডুবে আছে, আশ্চর্য। এই নিবান, আসবো? সচকিত হলো নিভান। চোখ খুলে সোজা হয়ে বসলো চেয়ারে। তোকে বারবার কেন স্মরণ করে বলতে হয় আমার কেবিনে আসার জন্য তোর অনুমতির প্রয়োজন নেই? অফিসিয়াল রুলস বলে কথা, সেটা তার অগ্রাহ্যতা করা যায় না। রুলস তো সবার জন্য সমান, তাই না? সেই অফিসের কোনো স্টাফ নস তুই, আর না কোনো কোম্পানির কন্ট্রাক্ট ডিলার। আমার কাছে আসার জন্য কোনো মানুষের অনুমতির প্রয়োজন নেই। তা এমন কোন কাছের মানুষের কথা ভাবছিলে যে আমার ডাকটা পর্যন্ত নিবান আউসাফ আহমেদের সেই ভাবনা ভেদ করে তার কর্ণদয় অবধি পৌঁছালো না? দুষ্টু হেসে কৌতুক গলায় কথাটা বলে চেয়ারে গা এলিয়ে দিয়ে নিভানের মুখের দিকে উত্তরের আশায় তাকিয়ে রইল ত্রিনয়। যদিও অপরপক্ষের ছেলেটার থেকে উত্তর পাবে এই আশাটা রাখে না সে। ত্রিনয়ের ভাবনা মতো সত্যি উত্তর দিল না নিভান, বরং অফিসের পিয়নকে ডেকে কফির অর্ডার করলো। পিয়ন চলে যেতে ত্রিনয়কে উদ্দেশ্য করে বলল, হঠাৎ আমার অফিসে? সহজে তো পা পড়ে না এখানে, কি জন্য এসেছিস? ত্রিনয় জানতো উত্তর পাবে না, তাই সেদিকে সেও আর এগোলো না। তবে নিভানের বলা কথাগুলো কানে যেতে চেয়ার হেডে মাথা এলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তন্ময়ের বিয়ে ঠিক হয়েছে, সেটাই বলতে আসলাম তোকে। হঠাৎ? অনার্সটা তো কমপ্লিট করতে দে, তারপর না হয় ওর বিয়ের কথা ভাবিস। জানিসই তো, আম্মা আমাদের দুই ভাই বোনের অভিভাবক সম্বল, সব কিছু। হয়তো প্রতিটি সন্তানের ক্ষেত্রে মায়ের অবদান অতুলনীয়, তবে বাবা মারা যাওয়ার পর সেই মা বাবা মায়ের দুজনেরই অবদান রেখেছেন বর্ণনাহীন। নিজের চোখে দেখে এসেছি তো, বাবা মারা যাওয়ার পর আমাদের দুই ভাই বোনকে আঁকড়ে কীভাবে বেঁচে আছেন আম্মা। আমাদের সব দিকে যথাযথ খেয়াল রেখে প্রয়োজন অপ্রয়োজন সকল আশা আকাঙ্ক্ষা মিটিয়ে কী করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন। মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন। সেই মায়ের সিদ্ধান্ত কখনো অমান্য করার চেষ্টা করেনি, তন্ময়ও কখনো করেনি। হঠাৎ বিয়ের এই সিদ্ধান্তে ওর একটু মন খারাপ হলেও মায়ের সিদ্ধান্তে অমত পোষণ করেনি। তন্ময়ীকে আমি ঠিক কিরূপ ভালোবাসি সেটা তো তুইও জানিস। আমিও তোর মতো চেয়েছিলাম আর ভেবেছিলাম এত তাড়াতাড়ি ওকে পর করে দেব না, তবে মা যখন চাইছেন আমিও না করব কি করে বল। যদিও আমি না করেছিলাম, আমাকে বললাম এত তাড়াহুড়ো কি দরকার, পড়াশোনাটা আপাতত কমপ্লিট করে নিক, তারপর না হয় ওর বিয়ের কথা ভেবে দেখা যাবে। মা আমার কথাতে রাজি হতে চাইছে না, বলছে ভালো পাত্র হাতছাড়া করা ঠিক হবে না। আর এখনকার যুগে খুঁজে খুঁজে যোগ্য পাত্র মেয়েরাও ভার, তা বাদেও মেয়েদের বয়স হয়ে গেলে সঠিক পাত্র পাওয়া মুশকিল হয়ে যায়। সঠিক বয়সে মেয়েদের বিয়ে দেওয়া উচিত। এই কত শত কথা মায়েদের ভাবনা বুঝেছি তো। আর ছেলের ডিটেলস সম্পর্কে খোঁজ খবর তো নিলাম, সব দিকে থেকে ভালোই তো মনে হলো। আন্টি যখন ভালো ভেবেছেন তবে নিশ্চয়ই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছেন। আর তনিও অ্যাডাল, ও যখন মতামত দিয়েছে তবে আর না করার কি আছে। যদিও খোঁজ খবর নিয়েছিস, তবু আর একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা করিস। এটা কিন্তু শুধু একটা মেয়ের ভবিষ্যৎ চিন্তা নয়, তোর আমার এক একজনের কলেজের ভবিষ্যৎ। সেখানে ওরা ভালো থাকলে তবে আমাদের শান্তি। ত্রিনয় কথা বলল না, শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ফের চেয়ারে এলানো মাথাটা আরো শক্ত করে চেয়ারে চেপে ধরে চোখ বন্ধ করে নিল।
ওই শান্তশিষ্ট মায়াবী মিষ্টি চেহারার আদরের বোনটাকে তার পর করে দিতে হবে ভাবতেই ক্ষণে ক্ষণে বুকের ভিতরটা ছলাৎ করে উঠছে তার। বাবা ছিল না বিধায় ছোট থেকে ওই বোনটাকে যে খুব যত্ন করে আগলে মানুষ করেছে সে। এই তীর্ণ, ছেলেটার মন খারাপ হলেই নিভানের সঙ্গ খোঁজে। আজ হয়তো সেই সঙ্গটাও মন খারাপটাকে বিতাড়িত করতে পারছে না। সেটা বুঝে ত্রিনয়কে ডাকতেই চোখ মেলল সে। তন্ময়ের জন্যে যে ছেলে দেখা হয়েছে তার সম্পর্কে এবং তার ফ্যামিলি সম্পর্কে ডিটেলস জানাতে কথা বাড়ালো নিভান। কথার মধ্যে থাকলে হয়তো ছেলেটার মন খারাপটা দীর্ঘ হবে না, সেটা ভেবেই মূলত কথা বাড়ানো নিভান। এক পর্যায়ে কফি নিয়ে এলো পিয়ন। কফিটা পান করতে করতে দুই বন্ধুর কথা আরো জমে উঠল। বেডে হেলান দিয়ে খুব মনোযোগ সহকারে বই পড়ছেন জাহিদ সাহেব। বই পড়ার অভ্যাসটা ওনার আগে খুব বেশি একটা ছিল না। বলতে গেলে ব্যবসায়িক কাজের জন্য পড়ার সময়ই পেতেন না। অসুস্থ হওয়ার পর থেকে এই পড়ার অভ্যাসটা হয়েছে ওনার। এখন সারাদিন নামাজ কালাম তসবি তাহালিল ছাড়া সারাদিনের সঙ্গী হলো বই। আসরের নামাজটা পড়ে বিকালে চা নাস্তা নিয়ে স্বামীর খেদমতে হাজির হলেন নিহারিকা বেগম। নিহারিকা বেগমের উপস্থিতি বুঝতে পেরে বইটা হাত থেকে বেডের একপাশে রাখলেন জাহিদ সাহেব। যত প্রয়োজনীয় কাজ আর গুরুত্বপূর্ণ বিষয় হোক, এই নারীটাকে তিনি কেন জানি উপেক্ষা করতে পারেন না। কত বছরের সংসার ওনাদের, অথচ যতবার স্ত্রী নামক নারীটার পদচারণে রুমে পড়ে তিনি সব উপেক্ষা করে নারীটাতেই মন দেন। নিন আপনার চা। চায়ের কাপটা হাতে নিলেন জাহিদ সাহেব। চায়ের কাপে চুমুক দেওয়ার আগে জিজ্ঞাসা করলেন, আজ এক কাপ চা, তোমারটা কোথায়? দুপুরের খাবারটা আজ অসময়ে খাওয়া হয়েছে, তাই চাটা আর এ সময়ে খেতে ইচ্ছে করলো না। কথা বাড়ালেন না জাহিদ সাহেব। চায়ের কাপে ছোট ছোট চুমুক দিতে থাকলেন, সাথে একটু করে বিস্কুটও নিলেন। সেদিকে কিছু সময় নীরবে তাকিয়ে থেকে কথা পারলেন। বললেন, মেয়েটার 2 মাস বাদে ফাইনাল পরীক্ষা, কলেজ যাওয়ার একটা ব্যবস্থা করা উচিত নয় কি? কার কথা বলছো কৌরি? জাহিদ সাহেব ভাবান্বিত হলেন। সময় নিয়ে কিছু সময় ভাবলেনও, ফের বললেন, ব্যবস্থা তো করা উচিত, তবে এই পরীক্ষার 2 মাস আগে কলেজ কর্তৃপক্ষ কোনো বহিরাগত স্টুডেন্ট অ্যালাউ করবে কিনা এটাও চিন্তার বিষয়। ফের জাহিদ সাহেব কিছু ভাবলেন, বললেন, তবে আমি দেখছি রাত্রে শাহেদ বাড়িতে আসলে আমার সাথে একবার জরুরিভাবে দেখা করতে বলো তাকে। ঠিক আছে। সম্মতি জানিয়ে ফের নিহারিকা বেগম বললেন, আমিও তাই ভাবছিলাম। মৌনতার স্কুল অ্যান্ড কলেজের যে প্রিন্সিপাল, ওনার সাথে শাহেদের তো বেশ সখ্যতা আছে। সম্পর্কে মৌনতার নানুবাড়ির দিক থেকে আত্মীয়ও হয়। আপাতত পরীক্ষার আগ অবধি মেয়েটাকে একটু ক্লাস করার ব্যবস্থা করে দিলেই হচ্ছে। মেয়েটা মনে হয় আবার সায়েন্সের স্টুডেন্ট। আহসান বলছিল মেয়েটাকে ডাক্তারি পড়াবে, সেই হিসাবেই এগিয়েছে। আর সেদিন ওর কাগজপত্রগুলো তো দেখলাম, ক্লাস 5, 8 এসএসসি, হাই কোয়ালিটি রেজাল্ট, সবগুলোতেই গোল্ডেন A+। দুজনা মিলে কৌরিকে নিয়ে ভালো মন্দ বেশ টুকিটাকি আলোচনা করতে থাকলেন। কিভাবে বাবা মা মরা মেয়েটাকে নিজের সন্তানের মতো তার স্বপ্নের পথের দিকে এগিয়ে দেওয়া যায়। রাতে শাহেদ সাহেব বাড়িতে এলে কৌরির বিষয়ে ওনার সাথে আলোচনা করলেন জাহিদ সাহেব। আলোচনার এক পর্যায়ে শাহেদ সাহেব বললেন, তিনি মৌনতার স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলে কৌরিকে কলেজে ক্লাস করার জন্য ব্যবস্থা করে দেবেন। নিশ্চিত হলেন জাহিদ সাহেব। সেখান থেকে 2 দিন বাদে কৌরিকে নিয়ে কলেজে গিয়ে ওর বিষয়ে কথা বলে আপাতত ক্লাস করার ব্যবস্থাটা করে দিয়ে আসলেন শাহেদ সাহেব। তবে পরীক্ষাটা মেয়েটা এখানে দিতে পারবে না। পরীক্ষাটা তার নিজ কলেজের রেজিস্ট্রেশন অনুযায়ী সেখানেই দিতে হবে। নিজের অফিস কক্ষের কাচের বেষ্টনীতে ঘেরা ওয়ালের সম্মুখে 2 পকেটে হাত গুজে শটান দাঁড়িয়ে আছে নিভান। নজরটা তার ব্যস্ত শহরের অলিতে গলিতে স্থির। 7তলা ভবনের উপর থেকে ব্যস্ত নগরীর ব্যস্ত যানজট আর তার চেয়ে ব্যস্ত মানুষের চলাগলের আনাগোনা দেখে চলেছে সে। বিভিন্ন কর্মক্ষেত্রের বিভিন্ন পোশাকের মানুষের আনাগোনা চলছে। বাকি নেই স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীদের ব্যস্ত চলাচল সেখানে। এমনকি বিভিন্ন পোশাকে ভিন্ন ভিন্ন নারীর পদচারণাও। হঠাৎ নিভানের মনে হলো বাড়ির গাড়িটাও সেই ব্যস্ত চলাচলের রাস্তায় ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছে। গাড়িতে কে বা কারা, আর এই অসময়ে কোথায় চলেছে? হঠাৎই আবার মনে হলো গাড়িটা তার অফিসের পার্কিং এরিয়ার দিকে টার্ন নিচ্ছে। ব্যাপার কি? চাচু আর সে তো সেই কখনই অফিসে চলে এসেছে। তবে অফিসে আবার কে আসলো? ইভান নাকি অন্য কেউ? ইভান তো সহজেই অফিসে পা মারায় না। আর অন্য কেউ কে? হয়তো বা প্রয়োজনে কেউ এসেছে। তবে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পরও যখন মনে হলো অফিসে কেউ আসেনি, ব্যাপার অন্য কিছু। নাহলে এত সময় বাড়ি থেকে কেউ এসেছে এটা তার কাছে ইনফর্ম হয়ে যেত। নিভান যে পাশে দাঁড়িয়েছিল সে পাশ থেকে গাড়িটার কিছু অংশ দেখা গেলেও গাড়ির সামনের অংশ আর গাড়িতে কারা এটা দেখা যাচ্ছিল না।
দ্রুত পা চালিয়ে নিজের অফিস রুমের সাথে নিজস্ব কেবিনটায় চলে গেল নিভান। সেখানে মাঝে মধ্যেই বিশ্রাম নেওয়ার জন্য থাকার সুব্যবস্থা করা আছে, সুব্যবস্থা করে রেখেছে নিভান। মাঝে মধ্যে এর প্রয়োজনীয়তা সুফল দেয় খুব। কেবিনের বিশাল বড় কাচের জানালাটার পাশে গিয়ে দাঁড়াতে নিচের পার্কিং এরিয়ার দৃশ্যবলী নজরবন্দিতে স্পষ্ট হতে কপাল কুঁচকে গেল তার। গাড়ির দরজা খোলা, সেখানে স্পষ্ট একটা মেয়েকে মাথা এলিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। মেয়েটাকে বুঝতে অসুবিধা হলো না নিভানের। প্রায় মাসের কাছাকাছি হতে চলেছে মেয়েটা তাদের বাড়িতে এসেছে। সামনাসামনি দেখা সাক্ষাৎ কম হলেও মেয়েটা শত দূর থেকে তার নজরে পড়লেও সে চিহ্নিত করতে পারবে মেয়েটাকে। তবে মেয়েটার কি হলো, ওভাবে বসে আছে কেন? আর এরা এই অসময় এখানেই বা কি করছে? মান্যতা আর দিবা গাড়ির বাহিরে দাঁড়ানো। মান্যতা চিন্তিত মুখে কিছু ভেবে চলেছে আর দিবা তাকে কিছু বলে চলেছে। হাফিজ ভাই তাদের পাশে চুপচাপ দাঁড়িয়ে কাণ্ড দেখছে। কোনো কারণে মন একটু বিচলিত হলো নিভানের। দ্রুত পায়ে অফিস কক্ষে গিয়ে টেবিলের উপর থেকে ফোনটা এনে পুনরায় জানালার পাশে দাঁড়ালো। কাঙ্ক্ষিত নম্বরটাতে ফোন দিতে ওপাশের মানুষটা তথাস্থ হয়ে কিছুটা ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলো। সে নিশ্চিত স্যার নিশ্চয়ই ওনাদের দেখেছেন বলেই তাকে ফোন দিচ্ছেন। মান্যতাদের কাছ থেকে কিছুটা সরে দাঁড়ালো হাফিজ। ফের ফোন রিসিভ করেই সালাম দিল। সালামের উত্তর দিয়েই নিভান স্বভাব মতো গম্ভীর গলায় শুধালো, এনি প্রবলেম? হাফিজ ভাই অফিসে নিয়েছে কেন আপনারা? কি বলবে হাফিজ খুঁজে পেল না। এই মহিলাদের কাণ্ড কারখানা তার বুঝে আসে না। কি যে করবে এরাই ভেবে পাচ্ছে না, তো সে কি বলবে? গম্ভীর গলার ডাকটা শুনতে মান্যতাদের দিকে এক পলক তাকিয়ে তরতরিয়ে উত্তর দিল, আসলে হয়েছে কি স্যার, ওই যে নতুন মেয়েটা এসেছে না, ওনার জন্য কিছু বই আর কি সব শপিংয়ের জন্য বড় ম্যাডাম পাঠিয়েছেন। তা ম্যাডাম আর মেয়েটা এসেছিলেন। দিবা ম্যাডাম বললেন তিনিও শপিংয়ে যাবেন, তাই তিনিও তাদের সাথে এসেছেন। আর আমি সবার ডিটেলস সম্পর্কে জানতে চাইনি। হাফিজ ভাই অফিসের নিচে এত সময় দাঁড়িয়েছিলেন কেন? সমস্যাটা কি সেটা বলুন। নিভানের থমথমে গলায় আওয়াজ কানে আসতেই থতমত খেয়ে সংক্ষেপে কথা ধরল হাফিজ। বলল, মেয়েটা মনে হয় আগে থেকে কোনো কারণে অসুস্থ ছিল। গাড়িতে ওঠার পর মাঝ রাস্তায় এসে হড়বড়িয়ে কয়েকবার বমি করে দিল। এখন আবার এখান থেকে বাড়ি ফিরতে তো সময় লাগবে। আমারও শপিং মলের কাছাকাছি চলে এসেছি, আর তাই ম্যাডাম চাইছিলেন সেই কাছাকাছি এসে গেছি যখন মেয়েটাকে আপনার অফিসের ইসলাম ম্যাডামের কাছে আপাতত রেস্টে রেখে জিনিসগুলো কেনাকাটা করে নিতে। মেয়েটার এই অসুস্থ অবস্থায় নিয়ে শপিংয়ে তো আর ঘোরাঘুরি করা ঠিক হবে না, গাড়িতে একা রেখে যাওয়া তো রিস্ক হবে। তাই কিন্তু কি? মুখটা ছোট হয়ে এলো হাফিজের। আমতা আমতা করে বলল, দীপা ম্যাডাম চাইছেন না আপনার অফিসে মেয়েটাকে রেখে যেতে। বলছেন আপনি এসব উল্টোপাল্টা কাজের জন্য রেগে যেতে পারেন। আমাকে বলেছেন ওনাদের শপিং মলে রেখে মেয়েটাকে বাড়ি দিয়ে আবার আসতে। সেটা তো প্রচুর দেরি হবে। আর বড় ম্যাডাম আবার বারবার করে বলে দিয়েছেন তাদেরকে একা না ছাড়তে। মেয়েটারও যা অবস্থা, তার আপাতত বিশ্রামের প্রয়োজন। খুবই ক্লান্ত মনে হচ্ছে তাকে। দিবার বিষয়টা আমলে নিল না নিভান। সে যে কি কারণে মেয়েটাকে অফিসে রাখতে দিতে চাইছে না এটা নিভানের থেকে ভালো কে জানে। তবে মেয়েটার যা পরিস্থিতি শুনছে, মেয়েটার তো আপাতত রেস্টের প্রয়োজন। তবে শিলাও তো অফিসে নেই। কিন্তু শিলা তো আজ আসেনি, সে তো ছুটিতে। হাফিজের সাথে কথা বললেও নিভানের দৃঢ় নজর স্থির গাড়ির সিটে নির্জীব ভঙ্গিতে মাথা এলিয়ে রাখা মেয়েটার পানে। সেদিকে লক্ষ্য রেখে গম্ভীর কণ্ঠে বলল, আমি নিচে আসছি। নিচে যেতে সময় নিল না নিভান। হাফিজের নজরে পড়তে সে তথাস্থ হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। স্যার নিচে আসতে চেয়েছে এ খবর সে কাউকে দেয়নি, তাই নিভানকে নজরে পড়তেই মান্যতার মুখ শুকিয়ে গেল। উল্টোপাল্টা কাজকর্ম দাদা ভাইয়ের সহ্য হয় না, এখন কি নাকি বলে বসে। যদিও দাদা ভাই পরিস্থিতি বুঝে রাগারাগি করে, তবুও দাদা ভাইয়ের এই দৃঢ় চোয়ালের কঠিন মুখায়বব নজরে পড়লেই অযথা কারণে বুক কাঁপে তার। নিভানকে নিচে দেখে দিবাও অবাক হলো। কিছু বলতে নেবে তার আগে শক্ত গলায় মান্যতাকে প্রশ্ন করলো, সমস্যা কি? দৃঢ়চিত্তে এসে তাদের সামনে দাঁড়ালো শক্ত চোয়ালের মানুষটাকে একবার দেখে নিয়ে নমনীয় স্বরে মান্যতা বলল, ওর হালকা মাথা ব্যথা ছিল, মনে করেছিলাম বাহিরে আসলে ঠিক হয়ে যাবে, তাই ও না আসাতে চাওয়া সত্ত্বেও ওকে নিয়ে এসেছি। ওর সামনে ফাইনাল পরীক্ষা, তাই বই সহ ওর কিছু পোশাকও কেনা লাগতো। ওর সাথে থাকলে বই পোশাক দুটোই কিনতে সুবিধা হতো, তাই মূলত নিয়ে আসা। কিন্তু ও এত অসুস্থ হয়ে পড়বে আমি বুঝতে পারিনি। ও অসুস্থ জেনে ওকে নিয়ে আসা তোমার ঠিক হয়নি মান্য? বিস্ময় চোখে নিভানের দিকে তাকিয়ে আছে দিবা। এখন নিভানকে দেখছে সে, কৌড়ির হয়ে কথা বলছে নিভান। সম্ভব? এটা নিভানই তো, সে ভুল কাউকে দেখছে না তো। দিবার বিস্ময় আরো কঠিন রূপে বাড়িয়ে দিয়ে নিভান গমগমে গলায় মান্যতাকে আদেশ দিল, ওকে বাইরে আসতে বলো।
এবার মান্যতাও চোখ বড় বড় করে নিভানের দিকে তাকালো। পরপর চোখ নামিয়ে নিয়ে কৌড়ির কাছে এগুলো বিভিন্ন প্রশ্ন জাগলো মনে, তবে ভুলেও করলো না। গাড়ির সিটে চোখ বুজে মাথা এলিয়ে রাখা মেয়েটার ক্লান্ত মলিন মুখের দিকে তাকিয়ে তার ভীষণ মায়া হলো। খুব করে মনে হলো মেয়েটাকে জোর করে আনা তার একদম ঠিক হয়নি। কৌড়িকে ডাক দিতেই চোখ খুলল। একটু আগের কথোপকথন শুনেছে সে। এমনিতেই মানুষটাকে তার ভয়, এবার ভয়ের সাথে সংকোচ কাজ করলো। বাইরে গিয়ে সে ওই মানুষটার সামনে দাঁড়াবে কি করে? তাই মান্যতাকে উদ্দেশ্য করে নিচু গলায় বলল, আমি আপাতত ঠিক আছি আপু, ওনার সামনে যেতে চাই না। প্লিজ আপু, আমি ওনাকে খারাপ ভেবে বলছি না আপু। কৌড়ির ভয় সংকোচের কারণটা জানে মান্যতা। সে আগেও খেয়াল করেছে দাদাভাই যেখানে থাকে কৌড়ি সহজে সেখানে যায় না। কারণটা তাদের মতোই, ওই কঠিন মুখাভাবের মানুষটার সামনে সহজে তারা ভয়কেও পড়তে চায় না। জানে দাদাভাই ওরকম কঠিন মুখাভাব করে থাকলেও ও সহজে বকা আর রাগদ্বেষ করবে না। তবু ওই মানুষটাকে দেখলে একটা ভয় কাজ করে। কেন এটা তারা কেউ জানে না, হয়তো তার কম বলা আর গম্ভীর স্বভাবের জন্য। কিন্তু এখন উপায় নেই, কথা না শুনলে দুদিকেই বিপদ। না বলো না, না প্লিজ নেমে এসো কৌরি, তোমার আপাতত বিশ্রামের প্রয়োজন। এই অবস্থায় তোমাকে নিয়ে ঘোরাঘুরি একদম ঠিক হবে না। আম্মু জানলেও বকবে, আর দাদাভাই জেনে গিয়েছে যখন, উপায়ও নেই। তাই প্লিজ লক্ষ্মী বোন আমার, না বলো না, এবারের মতো বাঁচিয়ে দাও আমাকে। তার জন্য কেনাকাটা করতে আসা, আবার তার জন্যই তার কাছে অনুনয়। একটুও ভালো লাগে না কৌড়ির। সবার জন্য কেমন একটা গলায় বিঁধে থাকা কাটার মতো হয়ে গেছে সে। অন্তত নিজেকে তাই মনে হচ্ছে ইদানিং তার। দুর্বল পায়ে গাড়ি থেকে বের হলো সে। বের হতেই সামনে দাঁড়ানো উঁচু লম্বা বলিষ্ঠ দেহের কঠিন মুখাভাবের মানুষটাকে দেখেই মাথা নিচু করে নিল সে। হাফিজ ভাই গাড়িতে উঠুন, তাড়াতাড়ি কেনাকাটা শেষ করে ওদেরকে নিয়ে ফেরার চেষ্টা করুন। নিভানের গলার আদেশ পেতে দ্রুত পায়ে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসলো হাফিজ। সেটা লক্ষ্য করেই মান্যতাকে উদ্দেশ্য করে নিভান ফের বলল, মান্য, গাড়িতে উঠে বসো। শপিং শেষ হলে যাবার সময় ওকে এখান থেকে নিয়ে যেও। কৌড়ি তড়িৎ গতিতে মুখ উঁচু করে মান্যতার দিকে তাকালো। মান্যতা তার দিকে অসহায় ভঙ্গিতে আগে থেকেই তাকিয়েছিল। তার মুখাভাব বলে দিচ্ছে পড়েছে জমের হাতে, এখন যা বলবে তাই শুনতে হবে। দুর্বল শরীরের পা থেকে মাথা পর্যন্ত ওই রোমে রোমে কাটা দিয়ে উঠল কৌড়ির। তাকে এই জলদ গম্ভীর ভয়ঙ্কর মানুষটার সাথে আপাতত কিছু সময়ের জন্য থাকতে হবে। এর থেকে মান্যতা আপু তাকে এই অজানা অচেনা শহরের অলিতে গলিতে ছুঁড়ে ফেলে দিয়ে যেত, বা নিজে হস্তে কোনো ক্ষুধার্ত বাঘের মুখের আহার বানিয়ে দিত, তবুও ভালো ছিল। আল্লাহ! গাড়ি ছাড়তেই ভাবনা কাটলো কৌড়ির। গাড়ির জানালা দিয়ে মুখ বের করা মান্যতার মুখটা দেখে ভীষণ কান্না পেল তার। সত্যি রেখে যাচ্ছে তাকে। গাড়িটা কিছু দূর যেতেই নিভানের কণ্ঠে চমকে তার দিকে তাকিয়ে ফের মাথা নিচু করে নিল। আমি কোনো ভয়ঙ্কর জীব নই যে আমার সামনে এলে তোকে গিলে ফেলবো। চলে এসো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।